আচ্ছা, একটা সত্যি কথা বলো তো, একদম মন থেকে। শেষ কবে তুমি প্রাণ খুলে, কোনো ভয় ছাড়া, কোনো দ্বিধা ছাড়া তোমার পরিবারের মানুষের সাথে কথা বলেছ? শেষ কবে তোমার মনে হয়েছে যে এই চার দেয়ালের ভেতরের মানুষগুলোই তোমার আসল শক্তি? নাকি বিষয়টা উল্টো? তোমার কি ইদানিং মনে হয় না যে বাইরের পৃথিবীটা যতটা না কঠিন, তার চেয়ে অনেক বেশি কঠিন তোমার নিজের ঘরের পরিবেশটা? বাইরের মানুষ তোমাকে যতটা না জাজ করে, তার চেয়ে হাজার গুণ বেশি জাজমেন্ট, সমালোচনা আর খোঁচা তোমাকে সহ্য করতে হয় নিজেরই রক্ত সম্পর্কের মানুষগুলোর কাছ থেকে। দেখ, ছোটবেলা থেকে আমাদেরকে একটা কথা খুব সুন্দর করে শেখানো হয়। আমাদের মগজে ঢুকিয়ে দেওয়া হয় যে রক্তের টান সবার আগে। ব্লাড ইজ থিকার দ্যান ওয়াটার, তাই না? আমরা এই বিশ্বাসটা নিয়েই বড় হই। আমরা ভাবি পুরো পৃথিবী যদি আমার বিপক্ষে চলে যায়, তবুও দিন শেষে বাড়ি ফিরলে আমি আমার বাবা, মা, ভাই বা বোনকে পাশে পাব। আমরা ভাবি আমার আত্মীয় স্বজন, আমার কাজিনরা, আমার চাচা মামারা, এরা তো আমারই অংশ। আমার ভালোতে এরা খুশি হবে, আমার খারাপে এরা আমাকে টেনে তুলবে। কিন্তু জীবন যখন আসল রূপ দেখাতে শুরু করে, তখন এই সাজানো গোছানো বিশ্বাসটা কাঁচের গ্লাসের মতো ভেঙে চুরমার হয়ে যায়। তুমি হয়তো এখন জীবনের এমন একটা স্টেজে আছো যেখানে তুমি এই নিষ্ঠুর সত্যটার মুখোমুখি হয়েছ। আর বিশ্বাস করো, আমি জানি এটা কতটা যন্ত্রণার। যখন বাইরের কোনো শত্রু তোমাকে আঘাত করে, সেটা গায়ে লাগে, কিন্তু হৃদয়ে লাগে না। কারণ তুমি জানো সে শত্রু, তুমি প্রস্তুত ছিলে। কিন্তু যখন পিঠে ছুরিটা মারে তোমার নিজের ভাই, যখন তোমার ব্যর্থতা নিয়ে সবচেয়ে বেশি হাসাহাসি করে তোমার নিজের কাজিনরা, যখন তোমার সম্পত্তির ভাগ নিয়ে তোমার সাথে প্রতারণা করে তোমার নিজের চাচার মতো কেউ, তখন আঘাতটা শরীরে লাগে না, আঘাতটা লাগে সোজা তোমার অস্তিত্বে। তখন মনে হয় পায়ের নিচের মাটিটা সরে যাচ্ছে। আজকে আমরা এই অন্ধকার বিষয়টা নিয়েই কথা বলবো। কোনো সুগার কোটে মোটিভেশন নয়, কোনো মিথ্যা সান্ত্বনা নয়। আজ আমরা কাঁটা ঘায়ে নুন ছিটিয়ে দেখব ইনফেকশনটা আসলে কতটা গভীর। কারণ চিকিৎসা করতে হলে আগে রোগটাকে স্বীকার করতে হয়। একটু ভেবে দেখতো, তোমার এই ডিপ্রেশন, তোমার এই অ্যাংজাইটি, তোমার এই যে রাতে ঘুম না হওয়া, এটার আসল উৎস কি? তুমি হয়তো ভাবছো কেরিয়ারের টেনশন, হয়তো ভাবছো টাকার অভাব। কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলে দেখবে, টাকার অভাব তোমাকে যতটা না কষ্ট দেয়, তার চেয়ে বেশি কষ্ট দেয় টাকার অভাবের কারণে তোমার আপন মানুষগুলোর বদলে যাওয়া রূপটা। তুমি যখন বেকার ছিলে, তখন যে অবহেলা তুমি তোমার ডাইনিং টেবিলে সহ্য করেছো, সেটা কি কোনো বাইরের মানুষ করেছে? না, সেটা করেছে তোমার আপনজন। আমাদের সমাজে একটা অদ্ভুত নিয়ম আছে। এখানে রক্তের সম্পর্ক মানেই ধরে নেওয়া হয় পবিত্র সম্পর্ক। কিন্তু বাস্তবতা কি তাই? তুমি কি এমন পরিবার দেখোনি যেখানে ভাই ভাইয়ের মুখ দেখে না? তুমি কি এমন ঘটনা শোনোনি যেখানে সামান্য কয়েক শতাংশ জমির জন্য ছেলে বাবাকে বৃদ্ধাশ্রম বা তার চেয়েও খারাপ অবস্থায় ফেলে এসেছে? দেখেছ, তুমি সব দেখেছ। কিন্তু সমস্যা হলো, যখন এই ঘটনাটা তোমার নিজের সাথে ঘটে, তখন তুমি সেটা মেনে নিতে পারো না। তোমার ব্রেইন সেটা প্রসেস করতে পারে না। তুমি শকড হয়ে যাও। তুমি নিজেকে প্রশ্ন করো, আমি তো ওদের জন্য এত করলাম, আমি তো নিজের শখ আহ্লাদ বিসর্জন দিয়ে ওদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করলাম, তাহলে ওরা আমার সাথে এমনটা কেন করল? এই কেন শব্দটাই তোমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। গভীর রাতে যখন চারপাশ নিস্তব্ধ হয়ে যায়, যখন তুমি বিছানায় শুয়ে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে থাকো, তখন এই চিন্তাগুলো তোমাকে ঘিরে ধরে। তুমি ভাবো, আমার ভুলটা কোথায় ছিল? শোনো, আমি তোমাকে একটা কঠিন সত্য বলি, তোমার ভুল একটাই ছিল। তুমি ভুল মানুষের কাছে সঠিক ভালোবাসা আশা করেছিলে। তুমি ভেবেছিলে যেহেতু শরীরে একই রক্ত বইছে, তাই তাদের চিন্তাভাবনাও তোমার মতোই হবে। তুমি ভেবেছিলে তারা তোমাকে বুঝবে। কিন্তু তুমি ভুলে গিয়েছিলে, রক্ত শুধু বায়োলজিক্যাল কানেকশন দেয়, ইমোশনাল কানেকশন দেয় না। মানুষের সাইকোলজি খুব অদ্ভুত। তুমি খেয়াল করে দেখবে, তোমার কাছের মানুষগুলো, বিশেষ করে আত্মীয় স্বজনরা, তোমার খুব বেশি উন্নতি যেমন সহ্য করতে পারে না, আবার তোমার খুব বেশি অবনতিও দেখতে চায় না। মানে তারা চায় তুমি ভালো থাকো, কিন্তু তাদের চেয়ে ভালো থেকো না। যখন তুমি তাদের চেয়ে একটু উপরে ওঠার চেষ্টা করবে, দেখবে সবার আগে তোমার পায়ে দড়ি পরিয়ে নিচে নামানোর চেষ্টা করবে কে? তোমার সেই আপন মানুষটা। তারা তোমাকে বলবে, তোর দ্বারা হবে না, এসব করে লাভ নেই, ঝুঁকি নিস না। তারা এমন ভাব দেখাবে যেন তারা তোমার ভালোর জন্যই বলছে, কিন্তু আদতে তারা ভয় পায়। তারা ভয় পায় যে তুমি যদি সফল হয়ে যাও, তাহলে তাদের ইগোতে লাগবে, তাদের নিচুতা ধরা পড়ে যাবে। আবার উল্টোটাও দেখো, যখন তুমি কোনো বিপদে পড়ো, ধরো তোমার ব্যবসা লস হলো বা তুমি চাকরিটা হারালে,
তখন দেখবে এই মানুষগুলোই সবার আগে তোমাকে জাজমেন্টের কাঠগড়ায় দাঁড় করাবে। আমি তো আগেই বলেছিলাম, ও তো কথাই শোনে না, ওর তো বুদ্ধিশুদ্ধি নেই। এই কথাগুলো কি পরিচিত মনে হচ্ছে? হ্যাঁ, এগুলো তাদেরই কথা যাদেরকে তুমি একসময় নিজের ঢাল মনে করতে। এই যে দ্বিমুখী আচরণ, এই যে সামনে এক আর পেছনে আর এক, এটা তোমাকে মানসিকভাবে পঙ্গু করে দিচ্ছে। তুমি কনফিউজড হয়ে যাচ্ছ, তুমি বুঝতে পারছো না কাকে বিশ্বাস করবে। আর সবচেয়ে ভয়াবহ কি জানো? এই যুদ্ধটা তোমাকে একাই লড়তে হয়। বাইরের শত্রুর সাথে লড়াই করলে তুমি ঘরে এসে শান্তি পাও, পরিবারের কাছে নালিশ করতে পারো। কিন্তু শত্রু যখন ঘরের ভেতরে, তখন তুমি নালিশ করবে কার কাছে? তুমি যখন তোমার মা বা বাবার বিরুদ্ধে কিংবা ভাই বোনের বিরুদ্ধে কাউকে কিছু বলতে যাও, সমাজ উল্টো তোমাকেই খারাপ বলে। সমাজ বলে, ছি, নিজের পরিবারের নামে কেউ এমন কথা বলে। ব্যাস, তুমি চুপ হয়ে যাও। তোমার ভেতরের কান্নাটা ভেতরেই গুমরে মরে। এই যে একটা সাইলেন্ট টর্চার, এই যে একটা অদৃশ্য শেকড়, এটা তোমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। তুমি হয়তো এখন ভাবছো, তাহলে কি আমি সম্পর্ক শেষ করে দেব? আমি কি স্বার্থপর হয়ে যাব? দেখ, সম্পর্ক শেষ করা বা স্বার্থপর হওয়া পরের বিষয়। আগে তোমাকে বুঝতে হবে তুমি কার সাথে ডিল করছো। তুমি কি এমন কারো সাথে ডিল করছো যে ভুলবশত তোমাকে কষ্ট দিয়েছে, নাকি এমন কারো সাথে যে জেনে বুঝেই তোমাকে ম্যানিপুলেট করছে? পার্থক্যটা বুঝতে হবে। কিছু আত্মীয় আছে যারা বিষাক্ত। বিষ যেমন শরীরে থাকলে মৃত্যু নিশ্চিত, তেমনি এই বিষাক্ত মানুষগুলো তোমার আশেপাশে থাকলে তোমার স্বপ্নের মৃত্যু নিশ্চিত, তোমার মানসিক শান্তির মৃত্যু নিশ্চিত। তুমি হয়তো খেয়াল করেছো, কিছু ফ্যামিলি গ্যাদারিং বা দাওয়াতে গেলে তোমার দম বন্ধ হয়ে আসে। তুমি সেখানে যাও, হাসো, কথা বলো, কিন্তু তোমার ভেতরে একটা অস্বস্তি কাজ করে। তুমি জানো এই হাসি মুখগুলোর আড়ালে এক একটা হিংস্র নেকড়ে লুকিয়ে আছে। তুমি জানো তুমি এই ঘর থেকে বের হওয়ার সাথে সাথেই তোমাকে নিয়ে গসিপ শুরু হবে, তোমাকে নিয়ে ব্যবচ্ছেদ করা হবে। তোমার বেতন কত, তোমার বউ দেখতে কেমন, তোমার বাচ্চারা কেন রেজাল্ট ভালো করছে না, তোমার জামাটা কেন পুরনো, সব কিছু নিয়ে তারা আলোচনা করবে। আর এই আলোচনাটা ভালো জায়গা থেকে নয়, তোমাকে ছোট করার জায়গা থেকে। এই যে একটা পরিবেশ যেখানে তোমাকে প্রতিনিয়ত প্রমাণ করতে হয় যে আমি যোগ্য, আমি ভালো আছি, এটা কি তোমাকে ক্লান্ত করে দিচ্ছে না? তুমি কি হাঁপিয়ে ওঠোনি? অবশ্যই উঠেছ, এবং এটাই স্বাভাবিক, কারণ মানুষ রোবট নয়। তুমি যতই নিজেকে শক্ত দেখানোর চেষ্টা করো, দিন শেষে তুমিও একটু প্রশংসা চাও, একটু সাপোর্ট চাও। আর যখন সেটা নিজের রক্তের মানুষের কাছ থেকে পাওয়া যায় না, তখন মনে হয় পুরো জীবনটাই একটা মিথ্যা। তোমার মনে হতে পারে আমার কপালটাই খারাপ, কিন্তু ভাই, বিশ্বাস কর, এটা শুধু তোমার গল্প নয়। এই শহরের প্রতিটি জানালায় যদি কান পাতো, দেখবে হাজারো ঘরে একই আগুনের ধোঁয়া বেরোচ্ছে। হাজারো মানুষ তোমার মতোই মাঝরাতে বালিশ ভিজিয়ে ভাবছে, যাদের জন্য জীবনটা দিলাম তারা আমাকে কি দিল। তুমি একা নও, তোমার এই যন্ত্রণাটা ইউনিক নয়, কিন্তু তোমার লড়াইটা ইউনিক, কারণ এটা তোমার জীবন। আমরা এখন যে সময়টায় বাস করছি, এটাকে বলা হয় কলিযুগ বা ঘোর অন্ধকার সময়। এই সময়ে সম্পর্কগুলো টিকে আছে স্বার্থের সুতোয়। তোমার পকেটে টাকা আছে, দেখবে দূর সম্পর্কের আত্মীয় তোমাকে ভাই বলে ডাকছে। তোমার ক্ষমতা আছে, দেখবে সবাই তোমার উপদেশ নিতে আসছে। কিন্তু যেদিন তুমি শূন্য হয়ে যাবে, যেদিন তোমার দেওয়ার মতো কিছু থাকবে না, সেদিন দেখবে রক্তের বাঁধন কতটা ঠুনকো। সেদিন তুমি চিনবে কে আপন আর কে পর। আর এই চেনাটা খুব জরুরি, এই ধাক্কাটা খাওয়া খুব জরুরি। কারণ যতক্ষণ তুমি ধাক্কা না খাচ্ছ, ততক্ষণ তুমি ঘোরের মধ্যে আছো, তুমি একটা ইলিউশনে বাস করছো। তুমি হয়তো ভাবছো আমি তোমাকে নেগেটিভ কথা বলছি। না, আমি তোমাকে বাস্তবতা দেখাচ্ছি। কারণ আমি চাই না তুমি আর বোকা হও, আমি চাই না তুমি আর ইমোশনালি ব্ল্যাকমেইলড হও। তুই না আমার ভাই, এই একটা কথা বলে তারা তোমার কাছ থেকে কত কিছু আদায় করে নিয়েছে ভেবে দেখেছো? পরিবারের মান সম্মান, এই দোহাই দিয়ে তোমাকে কতবার নিজের স্বপ্ন বিসর্জন দিতে হয়েছে, মনে আছে? এই স্যাক্রিফাইসগুলো কি তারা মনে রেখেছে? রাখেনি। উল্টো যখন তুমি নিজের জন্য কিছু করতে চেয়েছো, তখন তোমাকেই তারা স্বার্থপর ট্যাগ দিয়েছে। তো এখন প্রশ্ন হলো, এই লুপ থেকে বের হওয়ার উপায় কি? এই মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার উপায় কি? তুমি কি সারা জীবনেই বিষাক্ত পরিবেশে পচে মরবে, নাকি নিজের জন্য নতুন কোনো রাস্তা তৈরি করবে? উত্তরটা সহজ নয়, কারণ এখানে ইমোশন জড়িত, এখানে মায়া জড়িত। আর মায়া জিনিসটা খুব খারাপ। এটা তোমাকে বারবার সেই আগুনের কাছেই নিয়ে যায় যেখানে তুমি পুড়েছিলে। তুমি বারবার তাদের ক্ষমা করে দাও, আর তারা বারবার তোমাকে আঘাত করে। এটা একটা সাইকেলের মতো চলতে থাকে। কিন্তু আজ এই মুহূর্তে তোমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। তোমাকে স্বীকার করতে হবে যে তোমার রক্তই এখন তোমার শত্রু। এটা শুনতে খারাপ লাগছে? লাগুক। সত্য সবসময় তেতো হয়।
যেদিন তুমি মেনে নেবে যে হ্যাঁ আমার ভাই আমার ভালো চায় না বা আমার আত্মীয়রা আমাকে হিংসা করে, সেদিন থেকে তোমার অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। কারণ তখন তুমি তাদের কাছ থেকে আর কিচ্ছু এক্সপেক্ট করবে না। আর যখন এক্সপেকটেশন থাকে না, তখন কষ্টও থাকে না। তুমি হয়তো ভাবছো কিন্তু সমাজ কি বলবে, বা আমি একা কিভাবে চলবো, এই ভয়গুলোই তোমাকে আটকে রেখেছে। আমরা পরের সেকশনগুলোতে এই ভয়গুলোকেই ভাঙব। আমরা দেখব কেন তারা এমন আচরণ করে, তাদের সাইকোলজিটা কি, আর সমাজ আসলে কি চায়। তবে তার আগে নিজেকেই একটা প্রশ্ন করো, আমি কি বাঁচতে চাই নাকি শুধু তাদের মন জুগিয়ে তিলে তিলে মরতে চাই? এখন এসো একটু পোস্টমর্টেম করি। কেন কেন তোমার নিজের রক্ত তোমার সাথে এমন করে? আমরা তো সিনেমায় দেখেছি, গল্পে পড়েছি, পরিবার হলো বটগাছের ছায়ার মতো। তাহলে তোমার বেলায় সেই ছায়াটা কেন আগুনের মতো পুড়িয়ে দিচ্ছে? এটা কি তোমার দুর্ভাগ্য, নাকি এর পিছনে গভীর কোনো সাইকোলজিক্যাল খেলা চলছে? শোন, মানুষ মূলত একটা স্বার্থপর প্রাণী। এটা শুনতে খারাপ লাগলেও এটাই বায়োলজিক্যাল সত্য। আর এই স্বার্থপরতার সবচেয়ে নোংরা রূপটা দেখা যায় আত্মীয়তার সম্পর্কের মাঝে। আমি তোমাকে একটা খুব সহজ সাইকোলজি বোঝাই। ধরো বিল গেটস বা এলন মাস্ক 1000 কোটি টাকার মালিক। এতে কি তোমার কোনো হিংসা হয়? তোমার কি রাতে ঘুম নষ্ট হয়? হয় না, কারণ তারা তোমার নাগালের বাইরের মানুষ। তাদের সাথে তোমার কোনো কম্পিটিশন নেই। কিন্তু তোমার বাড়ির পাশের যে কাজিনটা তোমার সাথে এক টেবিলে বসে ভাত খেত, তোমার সাথে একই স্কুলে পড়তো, সে যদি আজ তোমার চেয়ে একটু ভালো চাকরি পায় বা সে যদি একটা নতুন বাইক কেনে, তখন তোমার ভেতরে একটা খচখচানি শুরু হয়। ঠিক একই জিনিসটা তাদের ক্ষেত্রেও ঘটে। তোমার আপনজনরা তোমাকে সহ্য করতে পারে না, কারণ তারা তোমার মধ্যে নিজেদের ব্যর্থতা দেখতে পায়। তুমি যখন কোনো ভালো কাজ করার চেষ্টা করো, তুমি যখন লাইফের রিস্ক নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করো, তখন তুমি তাদের চোখে আয়না ধরে দাও। সেই আয়নায় তারা নিজেদের অলস, ভীতু এবং ব্যর্থ চেহারাটা দেখতে পায়। আর এটা তারা মেনে নিতে পারে না, তাই তারা তোমাকে টেনে নিচে নামাতে চায়। এটাকে বলে ক্র্যাব মেন্টালিটি বা কাঁকড়ার স্বভাব। একটা ঝুড়িতে অনেকগুলো কাঁকড়া রাখলে দেখবে, একটা কাঁকড়া যখনই ঝুড়ি বেয়ে ওপরে ওঠার চেষ্টা করে, বাকিরা তাকে টেনে নিচে নামিয়ে দেয়। আমাদের সমাজটাও ঠিক এই কাঁকড়ার ঝুড়ি। আর দুঃখজনকভাবে তোমার পরিবার সেই ঝুড়ির সবচেয়ে শক্তিশালী কাঁকড়া। আরেকটা কঠিন সত্য বলি, টাকার গন্ধ। হ্যাঁ, টাকা, এই কাগজের টুকরোটা রক্তের সম্পর্ককে পানির মতো পাতলা করে দেয়। তুমি হয়তো খেয়াল করেছ, তোমার বাবার কাছেও সেই সন্তানের আদর বেশি যে মাস শেষে মোটা অঙ্কের টাকা তার হাতে তুলে দেয়। যে ছেলেটা বেকার বা যে ছেলেটা সৎপথে অল্প রোজগার করে, তার কথা পরিবারে কেউ শোনে না। ফ্যামিলি মিটিংয়ে তার কোনো ভোটের দাম নেই। তাকে বাজার করতে পাঠানো হয়, কিন্তু সিদ্ধান্ত নিতে ডাকা হয় না। তুমি যদি ভাবো যে তোমার সততা, তোমার চরিত্র, তোমার মায়া মমতা দিয়ে তুমি তাদের মন জয় করবে, তাহলে তুমি বোকার স্বর্গে বাস করছো। এই যুগে সম্মান বা রেসপেক্ট মানুষ পায় না, পায় তার পজিশন। তোমার যদি পজিশন থাকে, তোমার যদি ক্ষমতা থাকে, দেখবে তোমার সবচেয়ে বড় শত্রু আত্মীয়টাও এসে তোমার পায়ে তেল মারছে। সে বলবে, আমি তো জানতাম তুমি একদিন অনেক বড় হবে। অথচ এই লোকটাই তোমার স্ট্রাগল পিরিয়ডে তোমাকে নিয়ে সবচেয়ে বেশি হাসি ঠাট্টা করেছে। এই যে সমাজের একটা মুখোশ পরা চেহারা, এটা তোমাকে চিনতে হবে। আমরা এমন একটা সোসাইটিতে বাস করি যেটা আসলে একটা বিশাল থিয়েটার বা নাট্যমঞ্চ। এখানে সবাই অভিনয় করছে। আত্মীয়রা যখন তোমার বাসায় আসে, তারা কি তোমাকে দেখতে আসে? খুব কম মানুষই তোমাকে দেখতে আসে। বেশিরভাগ আসে দেখতে তোমার সোফাটা নতুন নাকি পুরনো, তোমার বউ কি গয়না পড়েছে, তোমার ছেলের রেজাল্ট কি। তারা আসে ডেটা কালেক্ট করতে, ইনফরমেশন নিতে, যাতে পরে সেটা নিয়ে তারা গসিপ করতে পারে। তুমি হয়তো লক্ষ্য করেছো, তারা তোমার অতীতকে অস্ত্র হিসেবে ব্যবহার করে। বাইরের মানুষ তোমাকে বিচার করে তোমার বর্তমান দিয়ে, তোমার যোগ্যতা দিয়ে, কিন্তু তোমার পরিবারের মানুষ তোমাকে বিচার করে তোমার অতীত দিয়ে। তুমি ছোটবেলায় কি ভুল করেছিলে, 5 বছর আগে তোমার ব্যবসায় কেন লস হয়েছিল, তুমি কবে কার সাথে ঝগড়া করেছিলে, এগুলো তারা ভোলেনি। তারা এগুলো জমিয়ে রাখে। আর ঠিক যখনই তুমি মাথা উঁচু করে দাঁড়াতে চাও, তারা এই পুরনো কাসুন্দি ঘেটে তোমাকে মানসিকভাবে দুর্বল করে দেয়। তারা তোমাকে তোমার পুরনো ভার্সন বা ওল্ড ভার্সনে আটকে রাখতে চায়, কারণ তুমি বদলে গেলে তাদের কন্ট্রোল নষ্ট হয়ে যাবে। আর কন্ট্রোল বা নিয়ন্ত্রণ, এটাই মূল খেলা। টক্সিক পরিবার সবসময় চায় তোমাকে নিয়ন্ত্রণ করতে। তারা চায় তুমি তাদের কথায় ওঠো বসো। তারা চায় তুমি তাদের পছন্দ মতো বিয়ে করো, তাদের পছন্দ মতো কেরিয়ার বেছে নাও। যখনই তুমি বলবে না, আমি এটা চাই না, আমি আমার মতো বাঁচতে চাই, ঠিক তখনই তুমি হয়ে যাবে বেয়াদব, অবাধ্য বা কুলাঙ্গার। এই শব্দগুলো হলো তাদের অস্ত্র।
এগুলো ব্যবহার করে তারা তোমার ভেতরে অপরাধ বোধ বা গিল্ট তৈরি করে। তুমি কি ইমোশনাল গিল্ট ট্রিপের শিকার হচ্ছ না? আমরা তোকে এত কষ্ট করে বড় করলাম আর তুই আজ আমাদের মুখে মুখে কথা বলিস। এই ডায়লগটা চেনা চেনা লাগে। দেখ, বাবা মায়ের প্রতি দায়িত্ব পালন করা আমাদের কর্তব্য অবশ্যই, কিন্তু সেই দায়িত্ব পালন করতে গিয়ে নিজের আত্মসম্মান, নিজের মানসিক শান্তি, এমনকি নিজের ভবিষ্যৎ বিসর্জন দেওয়াটা কোনো কর্তব্য নয়। ওটা বোকামি, ওটা আত্মহত্যা। কিন্তু তারা তোমাকে এটা বুঝতে দেবে না। তারা ধর্ম, সমাজ আর সংস্কারের দোহাই দিয়ে তোমাকে একটা মানসিক জেলখানায় বন্দি করে রাখবে। আরেকটা বিষয় খেয়াল করেছ? তোমার ভালো খবরগুলো শোনার পর তাদের রিয়াকশন। তুমি যখন উত্তেজিত হয়ে এসে বলো, জানো আমি একটা প্রমোশন পেয়েছি, তখন তাদের মুখে কি সত্যিকারের হাসি ফোটে, নাকি একটা মেকি হাসি দিয়ে সাথে সাথে বলে, ও আচ্ছা, কিন্তু অমুকের ছেলে তো আরও বেশি বেতনে জয়েন করলো, বা প্রমোশন তো পেলি কিন্তু শরীর স্বাস্থ্য তো শেষ করে ফেলছিস। মানে তারা কখনোই তোমাকে মন খুলে সেলিব্রেট করতে দেবে না। তারা সব সময় তোমার খুশির বেলুনে একটা সূক্ষ্ম পিন ফুটিয়ে দেবে, যাতে তুমি মাটিতেই থাকো, বেশি উঠতে না পারো। কেন জানো? কারণ তুমি যদি সুখী হয়ে যাও, তুমি যদি সফল হয়ে যাও, তাহলে তাদের অজুহাতগুলো শেষ হয়ে যাবে। তারা আর বলতে পারবে না যে ভাগ্য খারাপ। তারা দেখেছে তুমি একই পরিবেশ থেকে উঠে এসে সফল হয়েছ, অথচ তারা পারেনি। এটা তাদের ইগোতে লাগে। তাই তারা চায় তুমিও তাদের মতো সাধারণ থাকো, তাদের মতো স্ট্রাগল করো। মিজারি লাভস কোম্পানি। দুঃখী মানুষ সঙ্গী পছন্দ করে। তারা তোমাকে তাদের দুঃখের সঙ্গী বানিয়ে রাখতে চায়। এখন প্রশ্ন হলো, এই যে দিনের পর দিন তুমি অপমান সহ্য করছো, খোঁচা খাচ্ছ, নিজেকে ছোট ভাবছ, এতে কার লাভ হচ্ছে? তাদের। হয়তো সাময়িক লাভ হচ্ছে, তারা মজা পাচ্ছে, কিন্তু ক্ষতিটা কার হচ্ছে? পুরোপুরি তোমার। তোমার কনফিডেন্স জিরো হয়ে যাচ্ছে। তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে আর ভালোবাসতে পারছো না। তুমি ভাবছো, সবাই যখন আমাকে খারাপ বলে, হয়তো আমিই খারাপ। এই সেলফ ডাউট বা নিজের উপর সন্দেহ, এটা বিষের মতো। এটা তোমাকে ভেতর থেকে পঙ্গু করে দেয়। তুমি কোনো কাজ শুরু করার আগেই ভাবো, যদি না পারি, কারণ তোমার সাবকনশাস মাইন্ডে সেট হয়ে গেছে যে তুমি পারবে না। তোমাকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে তুমি গুড ফর নাথিং। কিন্তু ভাই, একটু চোখটা খোলো, একটু জুম আউট করে পৃথিবীটাকে দেখো। পৃথিবীতে 800 কোটি মানুষ। এই 800 কোটি মানুষের মধ্যে মাত্র 10-12 জন মানুষ, তোমার টক্সিক ফ্যামিলি, তোমাকে খারাপ ভাবছে। আর তুমি এই 10-12 জনের সার্টিফিকেটকে ধ্রুব সত্য বলে মেনে নিচ্ছ। বাকি 799 কোটি মানুষের কাছে তুমি একটা সম্ভাবনা, তুমি একটা আনকোর জেম বা রত্ন। কিন্তু তুমি নিজেকে যাচাই করছো ভুল মানুষের চশমা দিয়ে। তুমি কি কখনো দেখেছো কোনো দোকানদার নষ্ট পণ্য শোকেসে সাজিয়ে রাখে? রাখে না। কিন্তু তুমি নিজেকে এমন মানুষের সামনে সাজিয়ে রাখছো যারা তোমাকে কেনার বা কদর করার যোগ্যতাই রাখে না। তুমি হীরের টুকরো নিয়ে কয়লার দালালদের কাছে যাচ্ছ আর জিজ্ঞেস করছো আমার দাম কত। তারা তো তোমাকে কয়লার দামই বলবে। এটা তো তাদের দোষ না, এটা তাদের সীমাবদ্ধতা। তাদের দেখার চোখ নেই, বোঝার ক্ষমতা নেই। তোমার সমস্যা হলো, তুমি সব সময় গুড বয় বা গুড গার্ল হয়ে থাকতে চেয়েছো। তুমি চেয়েছো সবাই তোমাকে ভালো বলুক। তুমি চেয়েছো সবাই তোমাকে বাহবা দিক। আর এই মানুষের খুশি করার রোগ বা পিপল প্লিজিং মেন্টালিটি তোমাকে আজ এই ধ্বংসের মুখে এনে দাঁড় করিয়েছে। তুমি নিজেকে জ্বালিয়ে অন্যদের আলো দিতে গিয়েছো। এখন তুমি ছাই হয়ে গেছো। আর তারা বলছে আলোটা বেশিক্ষণ থাকলো না কেন? সময় এসেছে এই নাটকটা বোঝার। সময় এসেছে স্টেজ থেকে নেমে আসার। তারা তোমাকে যে রোল বা চরিত্রটা প্লে করতে বলছে, সেই বলির পাঠার চরিত্রটা প্লে করা বন্ধ করার সময় এসেছে। তোমাকে বুঝতে হবে তুমি এই পৃথিবীতে কারো মন জোগাতে আসনি। তুমি এখানে এসেছিলে নিজের একটা আইডেন্টিটি তৈরি করতে, নিজের স্রষ্টাকে চিনতে এবং নিজের সর্বোচ্চ পোটেনশিয়াল এক্সপ্লোর করতে। তুমি হয়তো ভাবছো, কিন্তু ভাই আমি তো একা হয়ে যাব। শোন, ভুল মানুষের ভিড়ে থাকার চেয়ে একা থাকা 1000 গুণ ভালো। সিংহের দল হয় না, সিংহ একা চলে, ভেড়ার পাল থাকে। তুমি যদি সিংহ হতে চাও, তোমাকে একাকিত্বকে ভয় পেলে চলবে না, বরং এই একাকিত্বই হবে তোমার সবচেয়ে বড় শক্তি। এখন তুমি হয়তো বলবে, সব বুঝলাম, কিন্তু এখন আমি কি করব? কাল সকাল থেকে আমার আচরণ কেমন হবে? আমি কি ঝগড়া করব? আমি কি বাড়ি ছেড়ে দেব? না, হুট করে কোনো ইমোশনাল সিদ্ধান্ত নেওয়া যাবে না। ইমোশন দিয়ে যুদ্ধ জয় করা যায় না। যুদ্ধ জয় করতে হয় স্ট্র্যাটেজি বা কৌশল দিয়ে। আর সেই কৌশলটা হলো সাইলেন্স বা নীরবতা, এবং নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যাওয়া যেখানে তাদের ঢিল ছোড়া দূরত্ব আর কাজ করবে না। পরের সেকশানে আমরা ঠিক এই ব্লুপ্রিন্টটা নিয়েই কথা বলবো। কিভাবে তুমি নিজেকে ট্রান্সফর্ম করবে, কিভাবে তুমি এই বিষাক্ত পরিবেশ থেকেও নিজের সাম্রাজ্য গড়ে তুলবে,
কিভাবে তুমি আধ্যাত্মিক এবং মানসিকভাবে এমন এক জায়গায় পৌঁছাবে যেখানে এই মানুষগুলো তোমাকে আর স্পর্শও করতে পারবে না। প্রস্তুত তো সেই পরিবর্তনের জন্য? কারণ পথটা সহজ নয়, কিন্তু গন্তব্যটা খুব সুন্দর। আচ্ছা, সমস্যা তো অনেক শুনলে। রোগটা কি সেটা ডায়াগনোসিস করা শেষ। এখন সময় সার্জারির, এখন সময় অ্যাকশনের। কারণ তুমি যদি শুধু সমস্যা জেনেই বসে থাকো আর ভাবো ইস আমার জীবনটা এমন কেন, তাহলে তুমি সারা জীবন ভিকটিম হয়েই থেকে যাবে। আর আমি চাই না তুমি ভিকটিম হয়ে থাকো, আমি চাই তুমি ভিক্টর বা বিজয়ী হও। এখন আমি তোমাকে কিছু কঠিন এবং প্র্যাকটিক্যাল স্টেপ বলবো। এই কথাগুলো তোমার ইগোতে লাগতে পারে, তোমার আলস্যে আঘাত করতে পারে, কিন্তু বিশ্বাস করো এই কড়কড়ে ওষুধটাই এখন তোমার দরকার। এই নরক থেকে বের হতে হলে তোমাকে সাধারণ মানুষের মতো চিন্তা করলে চলবে না। তোমাকে হতে হবে একজন যোদ্ধার মতো, তোমাকে হতে হবে একজন স্ট্র্যাটেজিস্ট বা রণকৌশলবিদ। প্রথম ধাপ, ইমোশনাল ডিট্যাচমেন্ট বা আবেগীয় বিচ্ছিন্নতা। সবচেয়ে বড় ভুল যেটা তুমি করছো সেটা হলো তুমি এখনও তাদের কাছে ভালোবাসা ভিক্ষা করছো। তুমি এখনও মনে মনে আশা করছো যে একদিন তারা বুঝবে, একদিন তারা এসে তোমাকে সরি বলবে। শোন, এই আশাটা আজ এই মুহূর্তে কবর দিয়ে দাও। ডেড, ফিনিশ। তোমাকে ইমোশনাল সুইচ অফ করতে হবে। তোমার রক্ত যখন শত্রু, তখন তাদের সাথে ডিল করার একমাত্র উপায় হলো তাদের অদৃশ্য করে দেওয়া। তারা তোমার সামনে থাকবে, কথা বলবে, চিৎকার করবে, অপমান করবে, কিন্তু তুমি রিয়্যাক্ট করবে না। রিয়াকশন না দেওয়াটাই হলো দুনিয়ার সবচেয়ে বড় পাওয়ার। ধরো তোমার ভাই তোমাকে একটা কটু কথা বলল। আগে তুমি কি করতে? তুমি প্রতিবাদ করতে, তর্ক করতে, কান্না করতে। এতে কি হতো? সে মজা পেত, সে বুঝতো যে তার কথা তোমার গায়ে লেগেছে, সে কন্ট্রোলটা নিজের হাতে রাখত। কিন্তু আজ থেকে তুমি কি করবে? সে যখনই কটু কথা বলবে, তুমি তার চোখের দিকে তাকাবে, একটু মুচকি হাসবে এবং চুপ করে থাকবে। কোনো উত্তর দেবে না, কোনো তর্কে যাবে না। যখন তুমি তর্কে জড়াও না, তখন তুমি তাদের কনফিউজড করে দাও। তারা ভাবে, কিরে ও কিছু বলছে না কেন, ওর কি গায়ে লাগছে না? এই নীরবতা বা সাইলেন্স তাদের পাগল করে দেবে। মনে রাখবে, তুমি তাদের আচরণ নিয়ন্ত্রণ করতে পারবে না, কিন্তু সেই আচরণে তুমি কিভাবে সাড়া দেবে সেটা 100% তোমার নিয়ন্ত্রণে। আজ থেকে নিজেকে একটা পাথর বা পাহাড়ের মতো মনে করো। ঝড় আসবে, বৃষ্টি আসবে, কিন্তু পাহাড় নড়বে না। তাদের কথাগুলো তোমার কানে ঢুকবে, কিন্তু হৃদয়ে পৌঁছাবে না। দ্বিতীয় ধাপ, গোপনীয়তা বা সিক্রেসি। তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু হলো তোমার খোলা মুখ। তুমি একটু ভালো কিছু করলেই দৌড়ে গিয়ে তাদের বলে দাও, জানো মা, আমি একটা নতুন বিজনেস প্ল্যান করছি, বা ভালিয়া আমি বিদেশে যাওয়ার চেষ্টা করছি। আর ব্যাস, কাজটা হওয়ার আগেই ভেস্তে যায়। কেন জানো? কারণ নজর বা ইভিল আই সত্য, আর তার চেয়েও বড় সত্য হলো তাদের নেগেটিভ ভাইবস। আজ থেকে তোমার জীবন হবে একটা ব্ল্যাক বক্সের মতো। তুমি কি করছো, কোথায় যাচ্ছ, কার সাথে মিশছো, তোমার পকেটে কত টাকা আছে, এইসব কাকপক্ষীয় যেন না জানে। বিশেষ করে তোমার পরিবারের টক্সিক মেম্বাররা। তারা জানবে তুমি কিছু একটা করছো, কিন্তু কি করছো সেটা তারা বুঝতে পারবে না। তাদেরকে বিভ্রান্ত বা কনফিউজড রাখো। তারা জিজ্ঞেস করলে বলো, এই তো চলছে কোনো মতে। নিজেকে একটু বোকা, একটু নিরীহ সাজিয়ে রাখো। বুদ্ধিমান মানুষরা নিজেদের বুদ্ধির প্রদর্শনী করে না। তুমি কাজ করবে মাটির নিচে, নিঃশব্দে। তোমার সফলতা যখন শব্দ করবে, তখন তারা এমনিতেই জেনে যাবে। তার আগে একটা শব্দও না। মনে রেখো, তোমার প্ল্যান যত গোপন, তোমার জয়ের সম্ভাবনা তত বেশি। তৃতীয় ধাপ, আর্থিক স্বাধীনতা বা ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স। এবার আসি সবচেয়ে তিতকুটে সত্য কথায়। তোমার পরিবারে তোমার সম্মান নেই কেন জানো? কারণ তোমার পকেটে টাকা নেই। শুনতে খারাপ লাগছে? লাগুক, এটাই বাস্তবতা। মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারে টাকাই হলো দ্বিতীয় ঈশ্বর। যার টাকা আছে তার 7 খুন মাফ, আর যার টাকা নেই তার পান থেকে চুন খসলেই দোষ। তাই তুমি যদি এখনও বাবার হোটেলে খাও বা ভাইয়ের দয়ায় বেঁচে থাকো, তাহলে অপমান সহ্য করা ছাড়া তোমার কোনো গতি নেই। কারণ যার নুন খাবে তার গুণ গাইতে হবে, এটা সমাজ মেনে চলে। তাই তোমার প্রথম এবং প্রধান ফোকাস হওয়া উচিত টাকা কামানো। যেভাবেই হোক, সৎ পথে তোমাকে স্বাবলম্বী হতে হবে। যদি তুমি স্টুডেন্ট হও, টিউশনি করাও। যদি তুমি বেকার হও, ছোটখাটো যে কাজ পাও তাই করো। লজ্জা পাবে না। নিজের টাকায় কেনা সস্তা ভাটের স্বাদ অন্যের দয়ায় খাওয়া বিরিয়ানির চেয়ে অনেক বেশি সুস্বাদু। টাকা তোমাকে শুধু খাবার দেবে না, টাকা তোমাকে অপশন দেবে, টাকা তোমাকে ক্ষমতা দেবে। যখন তোমার নিজের ইনকাম থাকবে, তখন তুমি সিদ্ধান্ত নিতে পারবে। তখন তুমি চাইলে আলাদা বাসা নিয়ে থাকতে পারবে। তখন তুমি তাদের চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারবে। মনে রেখো, টক্সিক মানুষরা পরজীবী বা প্যারাসাইটের মতো।
তারা দুর্বল পোষক দেহ খোঁজে। যখন তুমি আর্থিকভাবে শক্তিশালী হবে তখন তারা তোমাকে ঘাটানোর সাহস পাবে না। উল্টো দেখবে তারাই তোমার কাছে এসে টাকার জন্য হাত পাচ্ছে। তখন কন্ট্রোলটা থাকবে তোমার হাতে। তুমি ডিসাইড করবে তুমি তাদের সাহায্য করবে কিনা। তাই আজ থেকে ফালতু আড্ডা, সোশ্যাল মিডিয়া স্ক্রোলিং আর ডিপ্রেশনে সময় নষ্ট করা বন্ধ করো। দিনে 14-16 ঘন্টা খাটো। নিজেকে এমন একটা মেশিনে পরিণত করো যার কাজ শুধু ভ্যালু প্রডিউস করা। তোমার রাগ, তোমার অভিমান, তোমার জেদ সব কিছুকে জ্বালানি বানিয়ে কাজে লাগাও। দেখিয়ে দাও যে তুমি কি করতে পারো। চতুর্থ ধাপ, বাউন্ডারি বা সীমানা নির্ধারণ। তোমাকে না বলা শিখতে হবে। আমরা অনেক সময় ভাবি না বললে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। আরে ভাই, যে সম্পর্ক তোমাকে কষ্ট দেয় সেটা নষ্ট হলেও বাকি। তোমাকে বাউন্ডারি সেট করতে হবে। ধরো তোমার আত্মীয়রা তোমাকে কোনো একটা ফ্যামিলি ফাংশনে ডাকলো যেখানে তুমি যেতে চাও না। সরাসরি বলো, আমার কাজ আছে, আমি যেতে পারবো না। কোনো মিথ্যে অজুহাত দেবে না, কোনো ব্যাখ্যা দেবে না, জাস্ট না। প্রথম তারা রাগ করবে, তোমাকে অহংকারী বলবে, বলতে দাও। যখন তুমি নিজের সিদ্ধান্তে অটল থাকবে তখন তারা বুঝবে যে তোমাকে আর আগের মতো ম্যানিপুলেট করা যায় না। তোমার ব্যক্তিগত স্পেসে কাউকে ঢুকতে দেবে না। তোমার রুম, তোমার ফোন, তোমার ডায়েরি এগুলো তোমার একান্ত ব্যক্তিগত। এখানে কেউ নাক গলালে কড়াভাবে নিষেধ করবে। মনে রাখবে, তুমি মানুষকে যতটুকু অ্যালাউ করবে তারা ঠিক ততটুকুই তোমার ঘাড়ে চাপবে। তুমি যদি পাপোশ হয়ে থাকো সবাই তোমার গায়ের ওপর পা মুছে চলে যাবে। মেরুদণ্ড সোজা করে দাঁড়াও। পঞ্চম ধাপ, স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিক সংযোগ। এই লড়াইটা খুব একাকিত্বের। তুমি যখন নিজেকে বদলাবে তখন তুমি খুব একা অনুভব করবে। এই একাকিত্ব কাটানোর একমাত্র উপায় হলো তোমার স্রষ্টার সাথে কানেকশন বিল্ড করা। তুমি যে ধর্মই পালন করো না কেন সেটাকে শক্ত করে ধরো। যখন কেউ তোমাকে বুঝবে না তখন শেষ রাতে জায়নামাজে দাঁড়িয়ে বা প্রার্থনায় বসে ওপরওয়ালার সাথে কথা বলো। তোমার সব অভিযোগ, সব কান্না তাকে শোনাও। বিশ্বাস করো, মানুষের কাছে বিচার দিয়ে তুমি কোনো দিন শান্তি পাবে না, কিন্তু তার কাছে বিচার দিলে তুমি একটা অদ্ভুত শক্তি পাবে। তাকে বলো, হে মালিক, তুমি আমাকে এমন পরিবারে পাঠিয়েছ, এটা তোমার পরীক্ষা। আমাকে এই পরীক্ষায় পাশ করার ধৈর্য দাও। আমাকে এদের মুখাপেক্ষী করো না, আমাকে স্বাবলম্বী করে দাও। দেখবে তোমার ভেতর থেকে একটা সুপার ন্যাচারাল শক্তি আসছে। তখন আর এই দুনিয়াবি তুচ্ছ মানুষের অপমান তোমাকে স্পর্শ করতে পারবে না। তুমি যখন বুঝবে যে তোমার আসল অভিভাবক ওপরওয়ালা আর এই দুনিয়ার মানুষগুলো জাস্ট কিছু সময়ের জন্য তোমার সাথে আছে, তখন তোমার ভয় কেটে যাবে। তখন তুমি আর মানুষের মুখের দিকে তাকিয়ে থাকবে না। এই স্পিরিচুয়াল পাওয়ারটা তোমাকে আনব্রেকেবল বা অটুট বানিয়ে দেবে। ষষ্ঠ ধাপ, নিজেকে আপগ্রেড করা। সেরা প্রতিশোধ কি জানো? সেরা প্রতিশোধ হলো নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যাওয়া যেখানে তারা পৌঁছানো তো দূরের কথা, তাকিয়ে দেখতেও ঘাড় ব্যথা হয়ে যাবে। নিজেকে আপগ্রেড করো। শারীরিকভাবে ফিট হও, জিমে যাও বা ঘরেই ব্যায়াম করো। শরীর যখন শক্তিশালী হয়, মনও তখন শক্তিশালী হয়। নিজের ড্রেসিং সেন্স চেঞ্জ করো, স্মার্টলি কথা বলা শেখো, নতুন স্কিল শেখো, বই পড়ো। নিজেকে এমনভাবে তৈরি করো যেন 5 বছর পর তোমার আত্মীয়রা তোমাকে দেখে চিনতেই না পারে। তারা যেন ফিসফিস করে বলে, আরে এটা সেই ছেলেটা, মেয়েটা। বিশ্বাসই হয় না। তোমার এই পরিবর্তন বা ট্রান্সফরমেশন হবে তাদের গালে সবচেয়ে বড় চড়। তুমি মুখে কিছু বলবে না, তোমার সাকসেস কথা বলবে, তোমার লাইফস্টাইল কথা বলবে, তোমার ব্যক্তিত্ব কথা বলবে। তো ভাই, এখন আর কান্নাকাটি নয়, অনেক হয়েছে। চোখের পানি মুছে ফেলো। আজ থেকে তুমি এক নতুন মানুষ। আজ থেকে তুমি এক নির্মম যোদ্ধা। তোমার ইমোশন এখন আর তোমার দুর্বলতা নয়, তোমার শক্তি। তুমি চুপ থাকবে, পরিশ্রম করবে আর নিজেকে গড়বে। কিন্তু সাবধান, এই পথে চলতে গেলে তুমি আবার হোঁচট খেতে পারো। তোমার পুরনো মায়া তোমাকে পিছু ডাকতে পারে। তখন কি করবে? শেষ সেকশনে আমরা কথা বলবো এই জার্নির শেষ পরিণতি এবং কিভাবে তুমি এই তোমার নতুন রূপটাকে ধরে রাখবে সারা জীবন। এখন আমরা এই আলোচনার একেবারে শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। এতক্ষণ ধরে আমরা অনেক স্ট্র্যাটেজি, অনেক কৌশল আর অনেক কঠিন বাস্তবতার কথা বললাম। কিন্তু আমি জানি এই ভিডিওটা শেষ হওয়ার পর ফোনটা রেখে যখন তুমি আবার তোমার সেই পুরনো পৃথিবীতে ফিরে যাবে, তখন কাজটা এত সহজ হবে না। কেন জানো? কারণ মায়া। মানুষের মন বড় অদ্ভুত। আমরা যতই কষ্ট পাই, দিন শেষে আমরা ভালোবাসা খুঁজি। তুমি যখন নিজেকে বদলানো শুরু করবে, যখন তুমি বাউন্ডারি সেট করবে, যখন তুমি তাদের অবহেলা করতে শিখবে, তখন একটা অদ্ভুত ঘটনা ঘটবে।
দেখবে যেই মানুষগুলো তোমাকে এতদিন পাত্তাই দিত না তারাই হঠাৎ করে সাধু সেজে তোমার কাছে আসছে। তারা তোমাকে বলবে, কিরে তুই তো অনেক বদলে গেছিস, তুই তো আর আমাদের সাথে কথাই বলিস না, আমাদের ওপর কি তোর রাগ? খুব সাবধান, এটা একটা ট্র্যাপ, এটা একটা ফাঁদ। এটাকে সাইকোলজির ভাষায় বলে লাভ বম্বিং বা গিল্ট ট্রিপিং। যখন তারা দেখবে যে তাদের হাতের পুতুলটা, যেটা তুমি ছেলে, আর সুতোয় কাজ করছে না, তখন তারা সুতোটা আলগা করে দিয়ে তোমাকে আদর দেখাবে, তোমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করবে, তোমাকে মনে করিয়ে দেবে ছোটবেলার কোনো স্মৃতির কথা, তোমাকে বোঝানোর চেষ্টা করবে যে আসলে তারাই ঠিক, তুমিই ভুল বুঝছ। এই সময়টা হবে তোমার জন্য সবচেয়ে কঠিন পরীক্ষা। তোমার মনে হবে, আচ্ছা আমি কি বেশি কঠোর হয়ে যাচ্ছি? ওরা তো আমারই পরিবার, হয়তো ওরা বদলে গেছে। না ভাই, ওরা বদলায়নি। সাপ খোলস বদলায়, কিন্তু স্বভাব বদলায় না, বিষ বদলায় না। তুমি যদি এই ফাঁদে পা দিয়ে আবার তোমার বাউন্ডারি নামিয়ে দাও, আবার যদি তোমার সব সিক্রেট তাদের বলে দাও, বিশ্বাস করো তারা তোমাকে আগের চেয়েও ভয়ঙ্করভাবে আঘাত করবে। কারণ এবার তারা জানে তুমি পালাতে চেয়েছিলে, তাই এবার তারা তোমাকে এমনভাবে ভাঙবে যেন তুমি আর উঠে দাঁড়াতে না পারো। তাই মনে রেখো, ক্ষমা করে দাও কিন্তু ভুলে যেও না। ফরগিভ বাট নেভার ফরগেট। আধ্যাত্মিকতা আমাদের শেখায় ক্ষমা করতে। তুমি তাদের ক্ষমা করে দাও। কেন? তাদের জন্য না, তোমার নিজের শান্তির জন্য। বুকের ভেতর ঘৃণা বা ক্ষোভ পুষে রাখলে সেটা তোমাকেই জ্বালাবে। তুমি তাদের মাফ করে দাও, বলো আল্লাহ আমি ওদের মাফ করে দিলাম, ওদের বিচার তুমি করো। কিন্তু মাফ করা মানে এই নয় যে তোমাকে আবার তাদের সাথে গিয়ে মিশতে হবে। মাফ করা মানে এই নয় যে সাপকে আবার বুকে জড়িয়ে ধরতে হবে। তুমি তাদের সাথে ভদ্র আচরণ করবে, সালাম দেবে, কুশল বিনিময় করবে, কিন্তু তোমার মনের দরজাটা তাদের জন্য পার্মানেন্টলি বন্ধ থাকবে। সেই চাবিটা তুমি ফেলে দিয়েছ সমুদ্রে, সেখানে আর তাদের প্রবেশ নিষেধ। এটা হলো একজন আত্মসম্মানবোধ সম্পন্ন মানুষের কাজ। দেখ, জীবনটা একটা বিশাল ক্যানভাস, আর তুমি হলে সেই ক্যানভাসের চিত্রশিল্পী। এতদিন তোমার পরিবারের মানুষগুলো, তোমার টক্সিক আত্মীয়রা তোমার ক্যানভাসে কালো রং ছিটিয়ে দিয়েছে। তারা তোমার জীবনটাকে অন্ধকার করে দিতে চেয়েছে। কিন্তু এখন সময় এসেছে তুলিটা নিজের হাতে তুলে নেওয়ার। এখন তুমি ঠিক করবে তোমার ক্যানভাসে কি রং থাকবে। তুমি হয়তো ভাবছ, আমার সাথেই কেন এমন হলো, আমি কেন এমন ফ্যামিলি পেলাম? এর উত্তরটা একটু ভিন্নভাবে ভাবো। ওপরওয়ালা কঠিন যুদ্ধগুলো তার সবচেয়ে শ্রেষ্ঠ সৈনিকদের জন্যই বরাদ্দ রাখেন। তিনি তোমাকে এই আগুনের ভেতর দিয়ে নিয়ে যাচ্ছেন কারণ তিনি তোমাকে ইস্পাত বানাতে চান। যাদের জীবন সহজ, যারা সবকিছু চামচে করে পেয়েছে, তারা কখনো জীবনের গভীরতা বোঝে না। তারা কখনো একাকিত্বের শক্তি বোঝে না। তারা কখনো স্বাবলম্বী হওয়ার আনন্দ বোঝে না। কিন্তু তুমি জানো ক্ষুধা কি, তুমি জানো অপমান কি, তুমি জানো শূন্য পকেটে রাস্তায় হাঁটার অনুভূতি কি। আর এই অভিজ্ঞতাই তোমার সুপার পাওয়ার। তুমি আজ যে কষ্টের মধ্যে আছো, 5 বছর পর দেখবে এই কষ্টটাই তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। এই অপমানের আগুনই তোমাকে রকেটের মতো উপরে তুলে দিয়েছে। সেদিন তুমি ওপরওয়ালার কাছে শুকরিয়া আদায় করবে, বলবে, ধন্যবাদ মালিক, তুমি আমাকে ওই টক্সিক মানুষগুলোর আসল রূপ দেখিয়েছিলে বলেই আজ আমি নিজের পায়ে দাঁড়াতে পেরেছি। তাই নিজেকে কখনো অভিশপ্ত ভেবো না। তুমি অভিশপ্ত নও, তুমি নির্বাচিত, চোজেন। তোমাকে আলাদা করা হয়েছে ভিড় থেকে, তোমাকে একা করা হয়েছে যাতে তুমি নিজের ভেতরের অসীম ক্ষমতাকে আবিষ্কার করতে পারো। এখন তোমার কাজ একটাই, ফোকাস, লেজার শার্প ফোকাস। ঘোড়ার চোখের দুপাশে যেমন ঠুলি দেওয়া থাকে যাতে সে ডানে বায়ে না দেখে, শুধু সামনে দেখে। তোমার অবস্থাও হতে হবে তেমন। কে কি বলল, কে কি ভাবল, কে তোমাকে দাওয়াত দিল না, কে তোমাকে ছোট লোক বলল, এগুলো শোনার সময় তোমার নেই। তুমি ব্যস্ত, তুমি নিজের সাম্রাজ্য গড়তে ব্যস্ত। তোমার এই জার্নিতে তুমি অনেক বন্ধু হারাবে, অনেক আত্মীয় তোমাকে ভুল বুঝবে, সমাজ তোমাকে স্বার্থপর, অহংকারী, পাগল বলবে। বলতে দাও। মনে রেখো, ইতিহাস পাগলরাই লেখে, আর সাধারণ মানুষ শুধু সেটা পড়ে। তুমি ইতিহাস লিখতে এসেছো, পড়তে আসনি। দিন শেষে যখন তুমি সফল হবে, যখন তোমার নিজের একটা সুন্দর শান্তিময় জগৎ তৈরি হবে, তখন দেখবে তোমার সেই একাকিত্ব আর কষ্ট দিচ্ছে না। তখন তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে বুক ফুলিয়ে বলতে পারবে, আমি হারিনি। ওরা আমাকে ভাঙতে চেয়েছিল, কিন্তু আমি সেই ভাঙা টুকরোগুলো দিয়ে নিজেকে নতুন করে গড়েছি। আর সেই বিজয়ের স্বাদ, সেই স্বাদ পৃথিবীর যে কোনো কিছুর চেয়ে মিষ্টি। সেই শান্তির তুলনা হয় না।
তাই ওঠো, চোখের পানি মোছো, অনেক কেঁদেছ। আর না, এখন সময় কাজ করার, এখন সময় জবাব দেওয়ার, তবে মুখে নয়, কাজে। তোমার সাফল্যই হবে তাদের মুখে সবচেয়ে বড় থাপ্পড়। তোমার ভালো থাকাই হবে তাদের জন্য সবচেয়ে বড় শাস্তি। শোনো, আজকের কথাগুলো একটু অন্যরকম হবে, একটু কঠিন, একটু তেতো, কিন্তু সত্য, একদম নিরেট সত্য। আমি জানি তুমি হয়তো এখন একা বসে আছো, হয়তো রাত গভীর, অথবা দিনের আলোয় ভিড়ের মাঝেও তুমি একা। তোমার মনের ভেতর একটা ঝড় চলছে, অথচ বাইরে তুমি শান্ত, একদম স্থির। গত ভিডিওতে আমার এক বোন একটা কমেন্ট করেছে। কমেন্টটা পড়ার পর আমি কিছুক্ষণ স্তব্ধ হয়েছিলাম। সে লিখেছে, ভাই, আমার বাবা মায়ের সম্মানের কারণে তাদের বড় মেয়ের হাসি ওই বিবাহের আগুনে পোড়াতে হয়েছে। এখন মন খুলে হেসে কথা বলতেও ভয় লাগে, পরক্ষণেই যদি কাঁদতে হয়। দেখো, এই কথাটা শুধু ওই বোনের না, এই গল্পটা হয়তো তোমারও। আমরা ছোটবেলা থেকে একটা জিনিস শিখে বড় হই, ভালো মানুষ হতে হবে, সবাইকে খুশি রাখতে হবে, বড়দের সম্মান রাখতে হবে। শুনতে খুব ভালো লাগে, তাই না? খুব আদর্শবাদী মনে হয়। কিন্তু কেউ আমাদের এটা শেখায়নি যে অন্যকে আলো দিতে গিয়ে নিজেকে কতটা পোড়াতে হয়। মোমবাতির মতো, যে নিজে গলে শেষ হয়ে যায় শুধু অন্যদের অন্ধকার দূর করার জন্য, আর শেষে পড়ে থাকে শুধুই কিছু ছাই, যার দিকে কেউ ফিরেও তাকায় না। আজকে আমি তোমাকে একটা প্রশ্ন করি, একদম বুকের বাঁ পাশে হাত দিয়ে উত্তর দাও তো। তুমি শেষ কবে নিজের জন্য হেসেছ? মানে লোক দেখানো হাসি না, সোশ্যাল মিডিয়ায় ছবি দেওয়ার জন্য হাসি না, ওই যে প্রাণের ভেতর থেকে আসা একটা হাসি, যেখানে কোনো ভয় নেই, কোনো পিছু টান নেই। মনে করতে পারছো না, তাই না? পারবে না, কারণ তুমি তো এখন আর তুমি নেই। তুমি এখন একটা ভূমিকা পালন করছো, কারো ছেলে, কারো মেয়ে, কারো স্বামী, কারো স্ত্রী, কারো বাবা বা মা। এই চরিত্রগুলো পালন করতে করতে আসল মানুষটা হারিয়ে গেছে। তুমি এখন একটা রোবট। সকাল থেকে রাত পর্যন্ত তুমি শুধু অন্যের প্রত্যাশা পূরণ করে যাচ্ছ। বাবা মা চাইলেন, তাই নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে এমন একটা কেরিয়ার বেছে নিলে যেটা তুমি ঘৃণা করো। শ্বশুরবাড়ির মানুষ খুশি হবে, তাই নিজের ব্যক্তিত্বকে দুমড়ে মুচড়ে এমন একটা ছাঁচে ফেললে যেখানে তোমার দম বন্ধ হয়ে আসে। স্বামী বা স্ত্রী কি ভাববে সেই ভয়ে নিজের ছোট ছোট শখগুলোকে গলা টিপে মারলে। আর ফলাফল? সবাই খুশি, সবাই তোমাকে বাহবা দিচ্ছে, বলছে ও খুব ভালো ছেলে বা ও খুব লক্ষ্মী মেয়ে। কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে যে মানুষটাকে তুমি দেখো, সে কি খুশি? তার চোখের নিচে কালি কেন? তার দৃষ্টিতে এত ক্লান্তি কেন? আমাদের সমাজের একটা খুব নোংরা খেলা আছে, এটাকে আমি বলি গিল্ট ট্র্যাপ বা অপরাধ বোধের ফাঁদ। যখনই তুমি নিজের জন্য একটু ভাবতে যাবে, সমাজ তোমাকে স্বার্থপর বলবে, তোমার পরিবার তোমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করবে। আমরা তোর জন্য এত করলাম আর তুই আমাদের কথা ভাবলি না। এই একটা বাক্য তোমাকে দিনের পর দিন মেরে ফেলে। ওই বোনটা কমেন্টে লিখেছে সে হাসতেও ভয় পায়। চিন্তা করো, একটা মানুষ কতটা মানসিকভাবে বিধ্বস্ত হলে হাসিকে ভয় পায়। কারণ তার সাবকনশিয়াস মাইন্ড বা অবচেতন মন তাকে শিখিয়ে দিয়েছে, বেশি হেসো না, এরপরেই বড় কোনো কান্না অপেক্ষা করছে। এই যে একটা ট্রমা, এই যে একটা প্যানিক, এটা একদিনে তৈরি হয়নি। দিনের পর দিন নিজের ইচ্ছাকে খুন করতে করতে এটা তৈরি হয়েছে। পুরুষদের কথায় আসি। ভাই, তুমি ভাবছ তোমার কাঁধে তো সংসারের সব দায়িত্ব, তোমাকে তো পাথর হতে হবে, কাঁদতে পারবে না, কষ্ট পেতে পারবে না, মাস শেষে টাকা এনে টেবিলে রাখতে হবে। তোমার মা বাবা, তোমার স্ত্রী, তোমার সন্তান সবাই তোমার মুখের দিকে তাকিয়ে আছে, তুমি তাদের হিরো। কিন্তু হিরোর কি কষ্ট হতে নেই? হিরোর কি বুক ফাটে না? অফিসে বসের ঝাড়ি, রাস্তায় জ্যাম, পকেটে টাকার টান, আর তার উপর রিলেশনশিপের প্রেশার। তুমি সবার সব আবদার মেটাচ্ছ, বাচ্চার দামি স্কুল, বউয়ের শাড়ি, বাবা মায়ের চিকিৎসা, সব করছো। কিন্তু রাতে যখন বালিশে মাথা রাখো, তখন কি খুব শান্তি লাগে? নাকি মনে হয় আমি আসলে কি করছি, কার জন্য করছি? আমি যদি কাল মরে যাই, কয়দিন এরা আমাকে মনে রাখবে? বিশ্বাস করো, এই চিন্তাগুলো তোমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। তুমি হয়তো ভাবছো তুমি স্যাক্রিফাইস করছো, তুমি মহান, কিন্তু আসলে তুমি নিজেকে তিলে তিলে শেষ করছো। আর ভয়ের ব্যাপার কি জানো? তুমি যাদের জন্য নিজেকে শেষ করছো, তারা হয়তো এটা বুঝতেই পারছে না। তারা এটাকে তোমার দায়িত্ব বা কর্তব্য মনে করছে।
তোমার রক্ত, ঘাম আর কান্না তাদের কাছে শুধুই সার্ভিস। একটা ক্রুয়েল সত্য বলি, শোনো, মানুষ তোমাকে ততদিনই মনে রাখবে যতদিন তুমি তাদের প্রয়োজনে আসবে। যেদিন তুমি না বলতে শিখবে, যেদিন তুমি নিজের বাউন্ডারি সেট করবে, সেদিন দেখবে এই আপন মানুষগুলোর আসল চেহারা। তখন বুঝবে তুমি আসলে একা ছিলে, একাই আছো। ওই বোনের গল্পটা ভাবো, বাবা মায়ের সম্মান, খুব ভারী একটা শব্দ, সম্মান। এই সম্মানের বোঝাটা সবসময় মেয়েদের ঘাড়েই কেন বেশি চাপে? একটা মেয়েকে কেন নিজের হাসি, নিজের স্বপ্ন, নিজের অস্তিত্ব পুড়িয়ে প্রমাণ করতে হবে যে সে ভালো মেয়ে? আর ছেলেরা, তাদের কেন মেশিনের মতো খেটে প্রমাণ করতে হবে যে সে যোগ্য? আমরা একটা ফেক বা মেকি সমাজে বাস করছি। এখানে যার যত বেশি টাকা তার তত সম্মান, অথবা যে যত বেশি নিজেকে বিলিয়ে দিতে পারে তার তত নাম। কিন্তু দিন শেষে যখন ঘরের দরজা বন্ধ হয়, তখন এই সম্মান, এই নাম, এগুলো কি তোমার চোখের জল মুছিয়ে দেয়? দেয় না। তুমি হয়তো এখন ডিপ্রেশনে আছো, ভাবছো জীবনটা হয়তো এমনই, মানিয়ে নেওয়াই জীবন। ভুল, একদম ভুল কথা। মানিয়ে নেওয়া জীবন নয়, ওটা দাসত্ব। তুমি পরিস্থিতির দাস হয়ে গেছো, তুমি অন্যের ইমোশনের দাস হয়ে গেছো। তুমি ভাবছো সবাই যদি আমার উপর খুশি থাকে তাহলেই আমি ভালো থাকব। কিন্তু ভাই বা বোন, একটা কলসিতে যদি নিচে ছিদ্র থাকে, তুমি যতই জল ঢালো সেটা কি ভরবে? ভরবে না। তোমার মনের ভেতর সেই ছিদ্রটা তৈরি হয়েছে। অন্যের ভ্যালিডেশন বা স্বীকৃতি দিয়ে তুমি সেই ছিদ্র ভরাতে পারবে না। তুমি নিজেকে হারিয়ে ফেলেছ, আর যে নিজেকে হারিয়ে ফেলে তাকে পুরো পৃথিবী দিলেও সে খুশি হতে পারে না। আজকের এই স্ক্রিপ্ট বা আলোচনা কোনো মোটিভেশনাল বুলিয়া ওড়ানোর জন্য নয়। আমি তোমাকে মিথ্যা আশা দেব না যে কাল থেকেই সব ঠিক হয়ে যাবে। না, কিচ্ছু ঠিক হবে না যতক্ষণ না তুমি নিজে ঠিক হচ্ছ, যতক্ষণ না তুমি বুঝতে পারছো যে তুমি একটা ট্র্যাপে বা ফাঁদে আছো। তোমার এই যে সবাইকে খুশি করার রোগ, এটা একটা নেশার মতো। তুমি মানুষের প্রশংসা শোনার নেশায় আসক্ত। তুমি চাও সবাই তোমাকে ভালো বলুক, কিন্তু এই চাওয়ার বিনিময়ে তুমি নিজের সত্তাকে বিক্রি করে দিয়েছ। এখন প্রশ্ন হলো, এই ব্যথাটা কি তুমি সারা জীবন বয়ে বেড়াবে? এই যে বুকের ভেতর একটা চাপা কান্না যেটা গলার কাছে এসে আটকে যায়, সেটা কি এভাবেই থাকবে, নাকি তুমি আয়নার ধুলো মুছবে? তুমি হয়তো ভাবছো, আমার তো আর কোনো উপায় নেই, আমি তো আটকা পড়ে গেছি। শোনো, মানুষ কখনো আটকা পড়ে না যদি না সে মানসিকভাবে হার মেনে নেয়। তোমার শরীর হয়তো 4 দেয়ালের মাঝে বন্দী বা সংসারের জালে বন্দী, কিন্তু তোমার মন, ওটা তো স্বাধীন হওয়ার কথা ছিল। কিন্তু তুমি নিজের মনকেও শিকল পরিয়ে রেখেছ, লোকে কি বলবে নামের শিকল। আমরা মেনে নিয়েছি যে আমরা ভালো নেই। আমরা মেনে নিয়েছি যে আমরা অন্যের হাসির জ্বালানি হিসাবে নিজেকে পোড়াচ্ছি। এখন প্রশ্ন হলো, কেন? কেন তুমি না বলতে পারো না? কেন তোমার মেরুদণ্ডটা সোজা হয়ে দাঁড়াতে পারে না যখন কেউ তোমার সীমানা লঙ্ঘন করে? কেন ওই বোনটি তার বাবা মায়ের সম্মানের ভয়ে নিজের জীবনটাকে জাহান্নাম বানিয়ে ফেলল, কিন্তু প্রতিবাদ করতে পারল না? এর উত্তরটা খুব গভীর, এবং উত্তরটা শুনলে তোমার পায়ের তলা থেকে মাটি সরে যেতে পারে। আমরা ছোটবেলা থেকে একটা সার্কাসের প্রাণীদের মতো ট্রেন্ড হয়েছি। বিশ্বাস হচ্ছে না? ভেবে দেখো, ছোটবেলায় যখন তুমি নিজের ইচ্ছায় কিছু করতে যেতে, তোমাকে ধমক দেওয়া হতো। আর যখন তুমি বাবা মায়ের কথা মতো চুপচাপ বসে থাকতে, তখন বলা হতো লক্ষ্মী ছেলে বা ভালো মেয়ে। আমাদের ব্রেন সেই ছোটবেলা থেকে একটা সমীকরণ বা ইকুয়েশন শিখে গেছে। নিজের ইচ্ছা সমান খারাপ বা শাস্তি, অন্যের ইচ্ছা পূরণ সমান ভালো বা পুরস্কার। এই কন্ডিশনিং বা মানসিক প্রোগ্রামিং এতটাই শক্তিশালী যে বড় হওয়ার পরও আমরা অবচেতনভাবে সেই পুরস্কার বা ভালো মানুষের তকমাটা খুঁজি। তুমি ভাবছো তুমি মহানুভবতা দেখাচ্ছ, কিন্তু আসলে তুমি ছোটবেলার সেই ভয়ের কাছে জিম্মি। তুমি ভয় পাচ্ছ, যদি আমি নিজের মতো করে বাঁচি তবে আমি ভালোবাসা হারাবো, আমি একা হয়ে যাব। এবং এখানেই সমাজ তার নোংরা খেলাটা খেলে। আমাদের সমাজ ব্যবস্থাটা একটা বিশাল মিথ্যের ওপর দাঁড়িয়ে আছে। এটার নাম লোকে কি বলবে। এই একটা বাক্য কোটি কোটি স্বপ্নের কবর দিয়েছে। ওই বোনটা লিখেছে বাবু মায়ের সম্মানের কারণে। আচ্ছা, সম্মান জিনিসটা আসলে কি? সমাজের চোখে সম্মান মানে কি জানো? সম্মান মানে হলো তুমি কতটা নীরবে সহ্য করতে পারো। একটা মেয়ে যদি শ্বশুরবাড়ির অত্যাচার সহ্য করে মুখে কুলুপ এঁটে থাকে, সমাজ তাকে বলে ধৈর্যশীলা, মহাসম্মানিতা।
আর যে মেয়েটা প্রথম দিনেই অন্যায়ের প্রতিবাদ করে তাকে সমাজ বলে বেয়াদব, সংসার ভাঙানি। কি অদ্ভুত, তাই না? এখানে ভিকটিম বা শিকারকে দোষ দেওয়া হয় আর নির্যাতনকারীকে প্রশ্রয় দেওয়া হয় সম্মানের দোহাই দিয়ে। বোন, তোমাকে একটা নিষ্ঠুর সত্য বলি, তোমার বাবা মায়ের সম্মান তোমার হাসির চেয়ে দামি হতে পারে না। যে সম্মান বাঁচাতে গিয়ে সন্তানকে রোজ রাতে বালিশ ভেজাতে হয়, সেটা সম্মান নয়, সেটা অহংকার। সেটা সমাজের কাছে মেকি আভিজাত্য দেখানোর একটা প্রপস মাত্র। তোমাকে তারা ভালোবাসে, আমি অস্বীকার করছি না, কিন্তু তাদের ভালোবাসার চেয়ে তাদের সামাজিক ইমেজের প্রতি প্রেমটা হয়তো একটু বেশি। এটা শুনতে খারাপ লাগছে, কিন্তু এটাই বাস্তবতা। আর ভাই, এবার তোমার দিকে আসি। পুরুষের জীবনটা আরেকটা ট্র্যাপ। তোমাকে শেখানো হয়েছে ভালোবাসা শর্ত সাপেক্ষ, কন্ডিশনাল। বিশ্বাস করো না, কাল থেকে চাকরি ছেড়ে দাও, কাল থেকে পকেটে টাকা থাকা বন্ধ হোক, দেখবে ঘরের সবচেয়ে কাছের মানুষগুলোর ব্যবহারের টোন বদলে গেছে। স্ত্রী খিটখিট করবে, বাবা মা দীর্ঘশ্বাস ফেলবে, আত্মীয়রা ফোন ধরা বন্ধ করে দেবে। সমাজ পুরুষকে মানুষ হিসেবে দেখে না, দেখে একটা রিসোর্স বা সম্পদ হিসেবে। তুমি যতক্ষণ প্রোভাইড করতে পারছো ততক্ষণ তুমি রাজা, যেদিন তুমি পারবে না সেদিন তুমি বোঝা। একটা খুব ফেমাস কথা আছে, জগতে শুধুমাত্র নারী, শিশু এবং কুকুরকে নিঃশর্ত ভালোবাসা হয়, পুরুষকে ভালোবাসা হয় শুধুমাত্র সে কি দিতে পারে তার উপর ভিত্তি করে। এই চরম সত্যটা তুমি জানো, তোমার অবচেতন মন এটা জানে, আর তাই তুমি সব সময় ভয়ে থাকো। এই বুঝি চাকরিটা গেল, এই বুঝি ব্যবসাটা ডুবল, এই বুঝি আমি অযোগ্য হয়ে গেলাম। এই ভয় থেকে তুমি সবার সব অন্যায় আবদার মেনে নাও। তুমি ভাবছো সবাইকে খুশি রাখলে হয়তো আমার প্রয়োজনীয়তা ফুরোবে না। তুমি টাকার মেশিন হয়ে গেছো, ইমোশনের ডাস্টবিন হয়ে গেছো। যার যা ময়লা ইমোশন, রাগ, ক্ষোভ সব তোমার ওপর ঝেড়ে দিয়ে যায়, আর তুমি ভালো মানুষ সেজে সব গিলছ। এখন সাইকোলজির গভীরে যাই। কেন তুমি টক্সিক বা বিষাক্ত সম্পর্কগুলো ছাড়তে পারছো না? কারণ তুমি ইমোশনাল ডিপেন্ডেন্সি বা মানসিক পরাধীনতায় ভুগছ। তুমি একা থাকতে ভয় পাও। তোমার মনে হয় ওরা আমাকে কষ্ট দিলেও তো আমার সাথে আছে, ওরা চলে গেলে আমি কার জন্য বাঁচব? এটা ভালোবাসার অভাব নয়, এটা আত্মসম্মানের অভাব। তুমি নিজেকে এতটাই সস্তা বানিয়ে ফেলেছ যে কেউ এক ফোঁটা ভালোবাসা দিলে তুমি তার জন্য জীবন দিয়ে দিতে প্রস্তুত। তুমি কাঙালের মতো একটু অ্যাটেনশন, একটু কেয়ার ভিক করছো। আর যারা ম্যানিপুলেটর, যারা টক্সিক, তারা এটা বোঝে। তারা তোমারই দুর্বলতার গন্ধে ছুটে আসে। তারা জানে তোমাকে চুষে খাওয়া সহজ। তোমাকে একটু গিল্ট ফিল দিলেই, অপরাধ বোধে ভোগালেই তুমি তাদের সব গাছ করে দেবে। তুমি লক্ষ্য করেছ, তুমি যাদের জন্য সবচেয়ে বেশি করো তারাই তোমাকে সবচেয়ে কম দাম দেয়। কেন? কারণ ইকোনমিক্সের বা অর্থনীতির একটা নিয়ম আছে, সাপ্লাই বেশি হলে ভ্যালিউ কমে যায়। তুমি নিজেকে এত বেশি অ্যাভেলেবল করে ফেলেছ, এত বেশি উজাড় করে দিয়েছ যে তাদের কাছে তোমার আর কোনো ভ্যালিউ নেই। তারা জানে তোমাকে লাথি মারলেও তুমি তাদের পায়েই পড়ে থাকবে। তুমি ভাবছ তুমি দয়ালু। না ভাই, ভুল ভাবছ। তুমি দুর্বল, উইক। দয়ালু সে যার ক্ষতি করার ক্ষমতা আছে কিন্তু করে না, আর যার ক্ষতি করার ক্ষমতাই নেই, যে ভয়ে চুপ থাকে, সে দয়ালু নয়, সে অসহায়। আমরা একটা ফেক জেনারেশন তৈরি করেছি। সোশ্যাল মিডিয়ায় হ্যাপি ফ্যামিলি ফটো আর ইনবক্সের ডিভোর্সের আলোচনা, বাইরে দামি গাড়ি আর ভেতরে ঋণের বোঝা, মুখে আলহামদুলিল্লাহ আর মনে আল্লাহকে প্রশ্ন, কেন আমাকেই এত কষ্ট দিচ্ছ? এই দ্বিমুখী জীবন তোমাকে ভেতর থেকে পৌঁছিয়ে দিচ্ছে। তুমি অভিনয় করতে করতে ক্লান্ত। ওই বোনটার কথা ভাবো, এখন মন খুলে হেসে কথা বলতেও ভয় লাগে, পরক্ষণেই যদি কাঁদতে হয়। এটা কি পরিমাণ মানসিক ট্রমা! এটাকে সাইকোলজিতে বলে চেরোফোবিয়া বা খুশিতে ভয় পাওয়া। সে বিশ্বাস করতে শুরু করেছে যে খুশি হওয়াটা একটা পাপ, বা খুশির পরেই শাস্তি আসবে। এটা আমাদের সমাজের তৈরি করা একটা রোগ। বেশি হেসো না, কাঁদতে হবে। এই কুসংস্কারটা আমাদের হাড়ে হাড়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যেন আল্লাহ আমাদের খুশি দেখলে রেগে যান। না, আল্লাহ চান না তুমি কষ্টে থাকো। এই নিয়মগুলো আল্লাহর না, এগুলো মানুষের তৈরি করা কন্ট্রোল মেকানিজম, তোমাকে নিয়ন্ত্রণে রাখার কৌশল। আজ তোমাকে একটা কঠিন প্রশ্ন করতে চাই। তুমি কি আসলে বাঁচছ, নাকি শুধু মৃত্যুর অপেক্ষা করছো? তোমার জীবনের স্টিয়ারিংটা কি তোমার হাতে, নাকি পাশের সিটে বসা সমাজ, পরিবার আর আত্মীয়রা সেটা ঘোরাচ্ছে? যদি উত্তরটা নেগেটিভ হয়, তবে ভয় পেও না, কারণ রোগ ধরা পড়েছে মানে চিকিৎসার অর্ধেক কাজ শেষ।
আমরা জানলাম কেন আমরা এমন। আমরা জানলাম সমাজ এবং পরিবার কিভাবে আমাদের ইমোশনাল ব্ল্যাকমেইল করে। কিন্তু এখন প্রশ্ন হলো, এখান থেকে বেরোবো কিভাবে? কিভাবে সেই মেরুদণ্ডটা সোজা করব? কিভাবে না বলবো এবং তারপরেও রাতে শান্তিতে ঘুমাবো? কিভাবে নিজের ভ্যালু বাড়াবো যেন মানুষ আমাদের টেকেন ফর গ্রান্টেড না নিতে পারে? শোনো, একটা কথা খুব ভালো করে মাথায় গেঁথে নাও। নোবডি ইজ কামিং টু সেভ ইউ। কেউ তোমাকে বাঁচাতে আসবে না। না তোমার বাবা, না তোমার স্বামী, না তোমার স্ত্রী, না সরকার। তোমার যুদ্ধের ময়দানে তুমি একা, একদম একা। আর এই একাকিত্বটাই তোমার সবচেয়ে বড় শক্তি, যদি তুমি এটাকে ব্যবহার করতে জানো। এখন আমি তোমাকে কিছু অ্যাকশনেবল স্টেপস বা কাজের কথা বলবো। এগুলো শুনতে কঠোর মনে হতে পারে আমি তোমাকে স্বার্থপর হতে বলছি। হ্যাঁ, আমি তাই বলছি, কারণ নিজের অস্তিত্ব টিকিয়ে রাখা স্বার্থপরতা নয়, এটা টিকে থাকার লড়াই, সার্ভাইভাল ইনস্টিংক্ট। 1. না বলার আর্ট শিখতে হবে, দ্য পাওয়ার অফ নো। আজ থেকে, এই মুহূর্ত থেকে না বলা শুরু করো। যে আত্মীয় তোমাকে অপমান করে তার বাড়িতে যাওয়া বন্ধ করো, না। যে বন্ধু শুধু প্রয়োজনে ফোন দেয় তার ফোন ধরা বন্ধ করো, না। যে কাজটা করতে তোমার আত্মা সায় দেয় না সেটা করা বন্ধ করো, না। সমাজ তোমাকে বলবে তুমি বদলে গেছো, তুমি অহংকারী হয়ে গেছো। ওদের বলতে দাও। মনে রেখো, যখন তুমি নিজের বাউন্ডারি বা সীমানা তৈরি করো তখন কেবল তারাই রাগ করে যারা এতকাল তোমার সেই সীমানা লঙ্ঘন করে ফায়দা লুটত। তাদের রাগ বা অভিমান তোমার দেখার বিষয় না। বোন, তুমি যে লিখেছ বড় মেয়ের হাসি বিসর্জন দিয়েছি, আজ থেকে সেই বিসর্জন দেওয়া বন্ধ করো। কেউ যদি তোমার হাসিতে অখুশি হয় তবে সেটা তাদের সমস্যা, তোমার না। তুমি কারোর হাতের পুতুল নও। আল্লাহ তোমাকে স্বাধীন সত্তা দিয়ে পাঠিয়েছেন, কারোর মন জুগিয়ে চলার জন্য তোমাকে সৃষ্টি করা হয়নি। হয়তো ভাবছ, তাহলে তো সবাই আমাকে খারাপ বলবে। বলুক, বিশ্বাস করো, মানুষের চোখে ভালো হয়ে ধুকে ধুকে মরার চেয়ে নিজের চোখে খারাপ হয়ে রাজকীয়ভাবে বাঁচা অনেক শ্রেয়। তুমি দুনিয়ার সবাইকে খুশি করতে পারবে না। তুমি পিৎজা বা বিরিয়ানি নও। এমনকি মানুষ বিরিয়ানি নিয়েও খুঁত ধরে। তুমি তো রক্তমাংসের মানুষ। তাই ওই গুড বয় বা গুড গার্ল হওয়ার মেডেলটা ছুঁড়ে ফেলে দাও। 2. নির্লিপ্ততা বা ডিটাচমেন্ট প্র্যাকটিস করো। এটা একটা স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক লেভেল। এর মানে হলো, কারো থাকার বা না থাকায় তোমার ভেতরের শান্তি নষ্ট হবে না। স্টোইসিজম আমাদের শেখায় আমরা বাইরের ঘটনা নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু সেই ঘটনায় আমরা কিভাবে রিয়্যাক্ট করব সেটা নিয়ন্ত্রণ করতে পারি। তোমার স্বামী বা স্ত্রী তোমাকে কটু কথা বলল, আগে তুমি হয়তো কাঁদতে, ঝগড়া করতে। এখন তুমি চুপ থাকবে, উত্তর দেবে না, তাকে ইগনোর করবে। যখন তুমি কারো কথায় প্রভাবিত হওয়া বন্ধ করে দাও, তখন তুমি তাদের হাত থেকে তোমার রিমোট কন্ট্রোলটা কেড়ে নিলে। তারা তোমাকে রাগাতে চায়, কষ্ট দিতে চায়। তুমি যদি রাগ বা কষ্ট প্রকাশ না করো, তবে তারা হেরে গেল। তোমার এই নীরবতা তাদের চিৎকারের চেয়েও বেশি শব্দ করবে। মনে রেখো, যার থাকার সে হাজার ঝড়ের মাঝেও থাকবে, আর যার যাওয়ার সে অজুহাত খুঁজবে। তাই দরজা খুলে রাখো, যে আসতে চায় আসুক, যে যেতে চায় যাক। কারো জন্য জীবন থেমে থাকে না। 3. সাইলেন্ট গ্রাইন্ড বা নিজের সাম্রাজ্য গড়া। ভাই, এবার তোমার পালা। পুরুষ হিসেবে তোমার ভ্যালু তখনই বাড়বে যখন তুমি নিজেকে তৈরি করবে। কান্নাকাটি করে ভিকটিম সেজে সহানুভূতি পাওয়া যায়, কিন্তু সম্মান পাওয়া যায় না। মানুষ দুর্বলকে দয়া করে, কিন্তু সবলকে সম্মান করে। আজ থেকে মাঙ্ক মোড অন করো। বাজে আড্ডা, অপ্রয়োজনীয় স্ক্রলিং, ফালতু রিলেশনশিপ ড্রামা সব বাদ। ফোকাস করো তোমার শরীরে, তোমার পকেটে, তোমার স্কিলে। জিমে যাও বা ঘরে ব্যায়াম করো। শরীরটা যখন লোহার মতো শক্ত হবে, মনটাও তখন শক্ত হবে। টাকা ইনকামের নতুন রাস্তা খোঁজো, স্কিল শেখো, রাত জেগে কাজ করো। সমাজ খুব নিষ্ঠুর। পকেটে টাকা থাকলে তোমার বোকামিকেও মানুষ দারুণ সেন্স অফ হিউমার বলবে, আর টাকা না থাকলে তোমার জ্ঞানগর্ভ কথাকেও ফালতু বকবক বলবে। তাই নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যাও যেখানে তোমাকে ইগনোর করা অসম্ভব হয়ে পড়ে। বিকাম আনডেনায়েবল। বোনদের বলছি, তোমরাও বসে থেকো না। অর্থনৈতিক স্বাধীনতা মেয়েদের জন্য অক্সিজেনের মতো। তোমার যদি নিজের ইনকাম থাকে, তবে ছোটখাটো শখের জন্য বা চিকিৎসার জন্য কারো মুখের দিকে তাকিয়ে থাকতে হবে না। তখন দেখবে শ্বশুরবাড়ি বা স্বামীর বাড়িতেও তোমার কথার ওজন বাড়ছে। পর নির্ভরশীলতা মানুষকে দুর্বল করে দেয়, স্বনির্ভরতা তোমাকে মুক্তি দেয়। 4. আধ্যাত্মিক কানেকশন। সবচেয়ে বড় শক্তি কোথায় জানো? ওই ওপরওয়ালার কাছে।
মানুষ বেইমানি করবে, ছেড়ে যাবে, ভুলে যাবে, কিন্তু তোমার সৃষ্টিকর্তা তোমাকে ছাড়বেন না। শেষ রাতে যখন কান্না পায় তখন বালিশে মুখ না গুজে জায়নামাজে দাঁড়াও। তোমার সব অভিযোগ, সব কষ্ট তাকে বলো। মানুষকে নিজের দুর্বলতা দেখালে তারা সেটাকে অস্ত্র হিসাবে ব্যবহার করে, কিন্তু আল্লাহকে দুর্বলতা দেখালে তিনি তোমাকে শক্তি দেন। যেদিন তুমি বুঝবে যে আল্লাহ আমার সাথে আছেন, আমার আর কাউকে দরকার নেই, সেদিন দেখবে দুনিয়ার কোনো শক্তি তোমাকে আর ভয় দেখাতে পারছে না। ওই বোনটা লিখেছে, ভয় লাগে হাসতে। বোন, তুমি আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাবে না। তোমার হাসিটা আল্লাহর দান, সেটা কেড়ে নেওয়ার ক্ষমতা কোনো মানুষের নেই। 5. ক্ষমা করো, কিন্তু ভুলো না। যারা তোমাকে কষ্ট দিয়েছে তাদের ওপর রাগ পুষে রেখো না, কারণ রাগ হলো জ্বলন্ত কয়লার মতো। তুমি অন্যের দিকে ছুঁড়বে উদে হাতে ধরে রাখলে ওটা আগে তোমাকেই পোড়াবে। তাদের ক্ষমা করে দাও, কিন্তু তাদের আর বিশ্বাস করো না। ক্ষমা মানে এই নয় যে তাদের আবার তোমার জীবনে জায়গা দেবে। ক্ষমা মানে হলো তুমি তাদের কর্মের ফল আল্লাহর হাতে ছেড়ে দিলে এবং নিজের মনকে বিষমুক্ত করলে। ট্রান্সফরমেশন বা পরিবর্তনের লক্ষণ। কখন বুঝবে তুমি বদলে যাচ্ছ? 1. যখন একা থাকতে তোমার আর খারাপ লাগবে না, বরং শান্তি লাগবে। 2. যখন কেউ তোমাকে ভুল বুঝলে তুমি আর নিজেকে প্রমাণ করতে যাবে না, তুমি শুধু হাসবে এবং মনে মনে বলবে, যা ভাবার ভাবো। 3. যখন তুমি ছোটখাটো বিষয় নিয়ে আর উত্তেজিত হবে না। 4. যখন তুমি বুঝবে তোমার ভালো থাকার দায়িত্ব একান্তই তোমার। দেখো, এই রাস্তাটা সহজ নয়। যখন তুমি বদলাতে শুরু করবে তখন তোমার অনেক আপন মানুষ তোমাকে ছেড়ে যাবে, অনেক বন্ধু হারিয়ে যাবে, তোমাকে অনেকে ভুল বুঝবে। এটাকে ভয় পেও না, এটাকে ভাবো ডিটক্স বা বিষমুক্তকরণ প্রক্রিয়া। গাছ যেমন নতুন পাতা গজানোর জন্য পুরনো পাতা ঝরিয়ে ফেলে, তোমার জীবনেও নতুন ভালো মানুষ আসার জন্য পুরনো টক্সিক মানুষদের ঝরে পড়তে হবে। এটা প্রকৃতির নিয়ম। তোমার জীবনটা একটা সিনেমার মতো। এতদিন তুমি ছিলে পার্শ্ব চরিত্র বা সাইড ক্যারেক্টার, তুমি শুধু অন্যদের হিরো হতে সাহায্য করেছ। আজ থেকে স্ক্রিপ্ট বদলাও। আজ থেকে তুমি এই সিনেমার ডিরেক্টর, তুমিই হিরো। এই সিনেমায় দুঃখ থাকবে, কষ্ট থাকবে, কিন্তু ক্লাইম্যাক্সে তুমি হারবে না। নিজেকে তৈরি করো এমনভাবে যেন 5 বছর পর যারা তোমাকে অবহেলা করেছিল তারা তোমার দিকে তাকিয়ে আফসোস করে। প্রতিশোধ নিও না, সবচেয়ে বড় প্রতিশোধ হলো নিজের বিশাল উন্নতি করা, ম্যাসিভ সাকসেস। ওরা তোমাকে ভাঙতে চেয়েছিল, দেখাও ওদের যে তুমি ভাঙার জিনিস নও, তুমি গড়তে জানো। শোনো, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আমি অনেক কথা বলেছি, সাইকোলজি, সমাজ, বাস্তবতা, সলিউশন সব নিয়ে কথা হলো। কিন্তু সত্যি কথা কি জানো? এই ভিডিওটা শেষ হওয়ার পর তুমি যখন ফোনটা পকেটে রাখবে তখন আসল যুদ্ধটা শুরু হবে। জ্ঞান বা নলেজ কোনো শক্তি নয় যদি না সেটাকে তুমি কাজে লাগাও। ইনফরমেশন উইদাউট এক্সিকিউশন ইজ জাস্ট বার্ডেন। প্রয়োগ ছাড়া জ্ঞান শুধুই বোঝা। তুমি হয়তো এখন খুব মোটিভেটেড ফিল করছো, মনে হচ্ছে হ্যাঁ আমি সব বদলে ফেলব। কিন্তু কাল সকালে যখন ঘুম ভাঙবে, সেই পুরনো অভ্যাস, সেই পুরনো ভয় আবার তোমাকে ঘিরে ধরবে। শয়তান তোমাকে কানে কানে বলবে, থাক না, আজ বাদ দে, কাল থেকে শুরু করিস। ওই মুহূর্তটাই হলো তোমার পরীক্ষা। ওই মুহূর্তে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, তুমি কি আবার সেই পুরনো ভীতু পিপল প্লিজার হয়ে বেঁচে থাকবে, নাকি তুমি নতুন এক তুমি হয়ে বিছানা ছাড়বে। আমার ওই বোনটি যে কমেন্ট করেছিল, তোমাকে বিশেষ করে বলছি। বোন, তুমি লিখেছ বড় মেয়ের হাসি ওই বিবাহের আগুনে পোড়াতে হয়েছে। আগুন খুব শক্তিশালী জিনিস। আগুন দিয়ে যেমন পোড়ানো যায়, তেমনি আগুন দিয়ে ইস্পাত গলিয়ে তলোয়ারও বানানো যায়। তোমার জীবনের এই যে আগুন, এই যে কষ্ট, এটাকে দিয়ে নিজেকে পুড়িয়ে ফেলো না, বরং এই আগুন ব্যবহার করে নিজেকে ইস্পাতের মতো শক্ত করে গড়ে তোলো। তুমি যদি মা হয়ে থাকো বা ভবিষ্যতে মা হও, মনে রেখো তোমার সন্তান তোমাকে দেখেই বড় হবে। তুমি যদি একটা ভাঙা, হতাশ এবং ভীতু মানুষ হও, তবে তোমার সন্তানও শিখবে যে জীবন মানেই শুধু স্যাক্রিফাইস আর কান্না। তুমি কি চাও তোমার মেয়েও তোমার মতো ভাগ্য বরণ করুক? নিশ্চয়ই চাও না। তাহলে নিজের জন্য না হোক, অন্তত পরবর্তী প্রজন্মের জন্য মেরুদণ্ড সোজা করো। তোমার হাসির শব্দটা যেন তোমার ঘরের দেয়াল ভেদ করে বাইরে যায়। ভয় পেও না, আল্লাহ তোমাকে দুর্বল করে বানাননি, সমাজ তোমাকে দুর্বল বানিয়েছে। সেই শেকল ভাঙার দায়িত্ব তোমার। আর আমার ভাইরা যারা শুনছ, জীবনটা কোনো রিহার্সাল নয়, একটাই জীবন, আর সেটা খুব ছোট।
অন্যকে খুশি করতে গিয়ে, বসের মন রক্ষা করতে গিয়ে, আত্মীয়দের বাহবা পেঠে গিয়ে তুমি যদি নিজের জীবনটাকেই উপভোগ না করো, তবে শেষ বয়সে যখন হাসপাতালের বেডে শুয়ে থাকবে তখন খুব আফসোস হবে। তখন মনে হবে, ইস, যদি আমি নিজের মতো করে বাঁচতাম। কিন্তু তখন আর সময় থাকবে না, সময় এখনই। একটা কথা মনে রেখো, তুমি মোমবাতি নাও যে নিজেকে জ্বালিয়ে অন্যকে আলো দেবে। তুমি হলে সূর্য। সূর্য নিজেও জ্বলে, কিন্তু সে ফুরিয়ে যায় না। সে নিজের অস্তিত্ব বজায় রেখে পৃথিবীকে আলো দেয়। নিজেকে ভালোবাসো, এটাকে স্বার্থপরতা ভেবো না। যে নিজেকে ভালোবাসতে পারে না, সে অন্যকেও ভালোবাসতে পারে না। একটা খালি গ্লাস থেকে তুমি অন্যকে পানি খাওয়াতে পারবে না। আগে নিজের গ্লাস ভরো। আজকের পর থেকে কেউ যদি তোমাকে অপমান করে, চুপ থাকবে। কেউ যদি তোমাকে ছেড়ে যায়, দরজা লাগিয়ে দেবে। কেউ যদি তোমার মূল্য না বোঝে, নিজেকে তাদের কাছ থেকে সরিয়ে নেবে। তুমি কারো অপশন নাও, তুমি হলে প্রায়োরিটি। যদি তারে তোমাকে সেই সম্মান না দেয়, তবে তাদের তোমার জীবনে থাকার কোনো অধিকার নেই। আমরা এখানে একটা কমিউনিটি তৈরি করছি। এটা শুধু একটা ইউটিউব চ্যানেল না, এটা হলো সেই সব মানুষের আড্ডাখানা যারা জীবনের ঝড়ে লণ্ডভণ্ড হয়েও আবার উঠে দাঁড়িয়েছে, যারা মিথ্যে হাসি হাসে না, যারা সত্যকে ভয় পায় না। যদি আজকের এই কথাগুলো তোমার হৃদয়ের কোনো একটা কোণায় আঘাত করে থাকে, যদি মনে হয় যে আমি তোমার মনের কথাগুলোই বলেছি, তবে কমেন্ট বক্সে একটা কথা লিখে যাও। লিখবে, আমি আর হারাবো না, অর্থাৎ আই উইল নট লুজ মাইসেলফ অ্যাগেন। অথবা ইংরেজিতে লিখতে পারো, আই অ্যাম ইনাফ। আমি দেখতে চাই কতজন আসল যোদ্ধা আমার সাথে আছে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার কথা বলবো না। যদি মনে করো এই কথাগুলো তোমার দরকার, যদি মনে করো সপ্তাহে অন্তত একবার এই রিয়ালিটি চেক বা কটু সত্য কথাগুলো তোমার শোনা উচিত, যাতে তুমি আবার লাইনচ্যুত না হও, তবেই সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভিড় বাড়ানোর দরকার নেই, আমার শুধু কিছু কোয়ালিটি মানুষ দরকার। ভালো থেকো, কিন্তু তার চেয়েও বড় কথা, সতর্ক থেকো। নিজের হাসির চাবিটা আর কখনো অন্যের পকেটে রেখো না। দেখা হবে বিজয়ের মিছিলে, ইনশাল্লাহ।